সাব্বাস বাংলাদেশ। 15,000 কোটি টাকার অস্ত্র রপ্তানি বাংলাদেশের, তাক লাগলো ভারতের মোদি। বাংলাদেশ অস্ত্র রপ্তানি করার জন্য একটি ডেডিকেটেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন নির্মাণ করছে, যেখানে জয়েন্ট ভেঞ্চারে বিদেশি কোম্পানিগুলোর সাথে যৌথভাবে সামরিক সরঞ্জাম নির্মাণ করা হবে এবং বিক্রি করা হবে। এর জন্য 15,000 কোটি টাকার প্রাথমিক ইনভেস্টমেন্ট প্ল্যান করা হয়েছে। বাংলাদেশ একসময় অস্ত্র রপ্তানিকারক দেশ ছিল, একথা কতজন জানতেন? 1984 সালে প্রথমবারের মতো বাংলাদেশ অস্ত্র রপ্তানি করেছিল। সেই সময় বাংলাদেশ আয় করে $4 কোটি। তবে কাদের কাছে কোন মডেলের কতগুলো অস্ত্র রপ্তানি করেছে সঠিকভাবে তা জানা যায়নি। ধারণা করা হয় আফ্রিকা অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে রাইফেল, গোলা বারুদ, গ্রেনেড, হেলমেট ইত্যাদি রপ্তানি করা হয়েছিল। এরপর অবশ্য অস্ত্র রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে 2013 ও 2017 সালেও বাংলাদেশ সমরাস্ত্র কারখানা আবার অস্ত্র রপ্তানির প্রস্তাব দিলেও আইনি জটিলতা ও সরকারের সদিচ্ছার অভাবে তা আলোর মুখ দেখেনি। সম্প্রতি আবারও অস্ত্র রপ্তানির ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে আফ্রিকায় অনুন্নত দেশগুলোতে যেতে পারে আমাদের তৈরি রাইফেল, বুলেট প্রুফ ভেস্ট, গোলা বারুদ, যুদ্ধজাহাজ, অ্যাসেম্বল করার জোন, সামরিক রোবট, সামরিক ট্রাক এবং ইলেকট্রনিক্স ডিভাইস। কিন্তু আমাদের কোনো নিজস্ব ডিফেন্স রিলেটেড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি নেই, যেখানে সামরিক বাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম নির্মাণ ও গবেষণা করা হবে। তবে এখন বাংলাদেশ কি প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে? 1 নম্বরেই থাকবে এপিসি বা আর্মড ভেহিকল। আর্মড ভেহিকল জয়েন্ট প্রোডাকশন করা যায় তুরস্কের সাথে। অটোকার্ডের এপিসি বা লাইট আর্মড ভেহিকলগুলো জয়েন্ট প্রোডাকশন করা যায়। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এগুলো জয়েন্ট ভেঞ্চারে বানাতে পারবে। 2 নম্বরে আসি স্মল আর্মস এবং অ্যামুনেশন। এটি পুরোপুরি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি পিওএফ এর অধীনে তৈরি হবে। আর যদি কিছু এক্সপোর্ট করা যায় সেটা হবে অ্যামুনেশন, কারণ এটার ডিমান্ড কখনো শেষ হবে না। 3 নম্বরে থাকবে কমিউনিকেশন ইকুইপমেন্ট। একটা যুদ্ধ জয়ের প্রথম এবং প্রধান জিনিস হলো কমিউনিকেশন। নিজেদের একটি সিকিউর কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে এবং দেশেই নির্মাণ করতে হবে। 4 নম্বরে থাকবে ড্রোন। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যেই চীনের সাথে একটি ড্রোন কারখানা করছে, যেখানে সোয়ার্ম ড্রোন বা সুইসাইড ড্রোন নির্মাণ করা হবে। একই সাথে দেশে বানানো KX-2 ড্রোনের আধুনিকায়নও সম্ভব হবে। তুরস্কের সাথে যৌথভাবে TV-2 এর পার্টস বানানোর কথা শোনা যাচ্ছে, তবে সত্যটা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। 5 নম্বরে থাকছে ন্যাভো প্ল্যাটফর্ম। আমাদের নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড, চিটাগাং ড্রাইডক লিমিটেড, DW নারায়ণ লঞ্চ এসব শিপইয়ার্ডগুলোতে বিভিন্ন যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে এবং প্রয়োজনে তা রপ্তানিও করা যাবে। তবে সবার প্রথমে আমাদের নিজেদের চাহিদা পূরণের ব্যবস্থা করতে হবে। নিজেদের চাহিদা পূরণ না করে রপ্তানির চিন্তা করাটাও বোকামি। আর সব কথার শেষ কথা, একটি ডেডিকেটেড ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গড়ে তুলতে হবে। এটার কোনো বিকল্প নেই, যেখানে জয়েন্ট ভেঞ্চারে বিদেশি কোম্পানিগুলোর সাথে যৌথভাবে সামরিক সরঞ্জাম নির্মাণ করা হবে এবং বিক্রি করা হবে। এর জন্য 15,000 কোটি টাকার প্রাথমিক ইনভেস্টমেন্ট প্ল্যান করা হয়েছে। বাংলাদেশ একসময় অস্ত্র রপ্তানিকারক দেশ ছিল, একথা কতজন জানতেন? 1984 সালে প্রথমবারের মতো বাংলাদেশ অস্ত্র রপ্তানি করেছিল। সেই সময় বাংলাদেশ আয় করে $4 কোটি। তবে কাদের কাছে কোন মডেলের কতগুলো অস্ত্র রপ্তানি করেছে সঠিকভাবে তা জানা যায়নি। ধারণা করা হয় আফ্রিকা অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে রাইফেল, বুলেট প্রুফ ভেস্ট, গোলাবারুদ, গ্রেনেড, হেলমেট ইত্যাদি রপ্তানি করা হয়েছিল। এরপর অবশ্য অস্ত্র রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে 2013 ও 2017 সালে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা আবার অস্ত্র রপ্তানির প্রস্তাব দিলেও আইনি জটিলতা ও সরকারের সদিচ্ছার অভাবে তা আলোর মুখ দেখেনি। সম্প্রতি আবারও অস্ত্র রপ্তানির ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে আফ্রিকায় অনুন্নত দেশগুলোতেও যেতে পারে আমাদের তৈরি রাইফেল, বুলেট প্রুফ ভেস্ট, গোলা বারুদ, যুদ্ধজাহাজ, অ্যাসেম্বল করা ড্রোন, সামরিক রোবট, সামরিক ট্রাক এবং ইলেকট্রনিক্স ডিভাইস। কিন্তু আমাদের কোনো নিজস্ব ডিফেন্স রিলেটেড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি নেই, যেখানে সামরিক বাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম নির্মাণ ও গবেষণা করা হবে। তবে এখন বাংলাদেশ কি প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে? 1 নম্বরেই থাকবে এপিসি বা আর্মড ভেহিকল।
আর্মোড ভেহিকেল জয়েন্ট প্রোডাকশন করা যায় তুরস্কের সাথে। অটোকাডের এপিসি বা লাইট আর্মোড ভেহিকেলগুলো জয়েন্ট প্রোডাকশন করা যায়। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এগুলো জয়েন্ট ভেঞ্চারে বানাতে পারবে। 2 নম্বরে আসি স্মল আর্মস এবং অ্যামুনেশন। এটি পুরোপুরি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি পিওএফ এর অধীনে তৈরি হবে। আর যদি কিছু এক্সপোর্ট করা যায় সেটা হবে অ্যামুনেশন, কারণ এটার ডিমান্ড কখনো শেষ হবে না। 3 নম্বরে থাকবে কমিউনিকেশন ইকুইপমেন্ট। একটা যুদ্ধ জয়ের প্রথম এবং প্রধান জিনিস হলো কমিউনিকেশন। নিজেদের একটি সিকিউর কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে এবং দেশেই নির্মাণ করতে হবে। 4 নম্বরে থাকবে ড্রোন। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যেই চীনের সাথে একটি ড্রোন কারখানা করছে, যেখানে সোয়াম ড্রোন বা সুইসাইড ড্রোন নির্মাণ করা হবে। একই সাথে দেশে বানানো KX-2 ড্রোনের আধুনিকায়নও সম্ভব হবে। তুরস্কের সাথে যৌথভাবে TV-2 এর পার্টস বানানোর কথা শোনা যাচ্ছে, তবে সত্যতা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। 5 নম্বরে থাকছে নেভাল প্ল্যাটফর্ম। আমাদের নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড, চিটাগং ড্রাই ডক লিমিটেড, DW নারায়ণগঞ্জ এসব শিপইয়ার্ড গড়েতে বিভিন্ন যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে এবং প্রয়োজনে তার রপ্তানিও করা যাবে। তবে সবার প্রথমে আমাদের নিজেদের চাহিদা পূরণের ব্যবস্থা করতে হবে। নিজেদের চাহিদা পূরণ না করে রপ্তানির চিন্তা করাটাও বোকামি। আর সব কথার শেষ কথা, একটি ডেডিকেটেড ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গড়ে তুলতে হবে। এটার কোনো বিকল্প নেই। বাংলাদেশ কি ভারতের রাফাল বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে? বাংলাদেশ আর্মি বুরাখান মিসাইল। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তাদের 7 সিস্টার্স রাজ্যসমূহে একটি ভিন্ন ধাঁচের বিমান মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। এই মহড়াটি হবে 3টি ধাপে। এই মহড়াটি চলতি মাসে শুরু হয়ে শেষ হবে 2026 সালের জানুয়ারি মাসে। এই মহড়াটি এমন একটি সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে সবচেয়ে নাজুক অবস্থায় থাকছে। এর মধ্যে সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর মহড়া যথেষ্ট সন্দেহজনক। ভারতের কাছে এই মুহূর্তে 32 থেকে 33টি রাফাল আছে, যার মধ্যে কিছু পাকিস্তান ফ্রন্টের জন্য এবং বাকিগুলো পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসেস রয়েছে। যাই হোক, আজকের আলোচনা হলো হাসিমারা এয়ারসের লোকেটেড রাফাল স্কোয়াড, ড্রোন এবং বাংলাদেশের পাল্টা প্রতিক্রিয়া। আপনারা অনেকেই হয়তো জানেন, ফোর্সেস গোল 2030-এর আওতায় সেনাবাহিনীর শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল যুক্ত করবে। সম্ভাব্য অপশন হিসেবে তুরস্কের বোরাখান মিসাইল যুক্ত করা হবে, যার সর্বোচ্চ রেঞ্জ 300+ কিলোমিটার। সিপি 10 মিটারের কম বা সমান। স্পিড ম্যাক 5, যার প্রতিটি সিস্টেমে একটি লঞ্চার ভেহিকেল এবং প্রতি ভেহিকেলে 2টি মিসাইল থাকে। তো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে এই বোরাখান মিসাইল থাকলে কতটুকু অ্যাডভান্টেজ পাবে সেনাবাহিনী? রংপুর ক্যান্টনমেন্ট থেকে হাসিমারা এয়ারবেসের দূরত্ব মাত্র 105 কিলোমিটার। তাই অনেকে হয়তো বলতে পারেন, আমাদের TRG-300 দিয়েই হামলা চালানো যাবে। হ্যাঁ, এটাও ঠিক, তবে কিছু ব্যাপার আছে। ধরুন, আমাদের TRG-300 এর সর্বোচ্চ রেঞ্জ 120 কিলোমিটার। এখন TRG-300 120 কিলোমিটার রেঞ্জে নিখুঁতভাবে হামলা চালাতে পারবে এই ধারণা ভুল। কারণ ম্যাক্সিমাম রেঞ্জের যত কাছে থাকবে, টার্গেটের কাইনেটিক এনার্জি তত কমে যাবে, অর্থাৎ স্পিড এবং অ্যাকিউরেসিও কমে যাবে। কিন্তু টার্গেট যদি কম রেঞ্জের হয়, তাহলে স্পিডও বেশি হবে, আবার অ্যাকিউরেসিও বেশি থাকবে। এক্ষেত্রে বোরা মিসাইল যথেষ্ট কাজে আসবে। যেহেতু ভারতের S-400 বারাকে ডিপ্লয় করা থাকবে, তাই সিস্টেম ভেদ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে রেঞ্জ যেহেতু কম হবে টার্গেট থেকে, তাই S-400-কে খুব দ্রুত রিয়্যাক্ট করতে হবে। অন্যদিকে ম্যাক 5 স্পিডে এই মিসাইল ধেয়ে আসবে এবং ম্যাক 4.2 স্পিডে TRG-300 লঞ্চ করা হবে। এ ধরনের স্যাচুরেশন অ্যাটাক করলে কিছু বোরাখান মিসাইল এবং TRG-300 হাসিমারাতে হিট করবেই, যাতে করে বোরা শর্ট রেঞ্জে ব্যালিস্টিক মিসাইল দিয়েই রাফায়েলকে গ্রাউন্ডে ভর্তা বানানো যাবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হবে শিলিগুড়ির আশেপাশে ডিপ্লয় করা S-400 সিস্টেম। একবার এই সিস্টেম খেয়ে দিতে পারলে বাংলাদেশ বিমান বাহিনীর ড্যাটেন্সিগুলো বিনা বাধায় ফ্লাই করতে পারবে। এর পাশাপাশি বিমান বাহিনীর লং রেঞ্জ ড্রোন তৈরি করার সক্ষমতা অর্জন করলে নিজ দেশে এসব ড্রোন বানালে রেঞ্জের কথা আর চিন্তা করতে হবে না, কারণ এগুলোর লিমিট থাকবে না। ধরুন, শত্রুর এক ব্যাটারি স্যাম সিস্টেমে 50টি মিসাইল রয়েছে। আপনি যদি 60 থেকে 70টি ড্রোন লঞ্চ করেন, এতে অন্তত 10 থেকে 20টা ভেদ করবেই। যদি আমরা ইন্টারসেপশন রেট 100% ধরি, তবে দুনিয়ার কোনো এয়ার ডিফেন্স এতটা এফিশিয়েন্ট না, তাই সম্ভাবনা বেশি 5-10টা ভেদ করবেই।
এসব ড্রোন একদিকে বানানো সস্তা, কিন্তু টার্গেটে লাগলে শত্রু কয়েক মিলিয়ন ডলার একেবারেই শেষ। তাই বাংলাদেশকে এখনই লং রেঞ্জের মিসাইল এবং লং রেঞ্জের কামেকাজের ড্রোন নিয়ে ভাবতে হবে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন। সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।